এই ভিডিওতে আমরা নেটওয়ার্কিং বেসিক সম্পর্কে জানবো। তো আমরা শুরু করি। একটা শহরের কথা যদি চিন্তা করি, একটা শহরে বাড়ি থাকে, বাড়ির অ্যাড্রেস থাকে, ট্রাফিক কন্ট্রোল থাকে, রাস্তা থাকে, এই ধরনের জিনিসপত্র থাকে। এই জিনিসটাই আমরা যদি আইটির হিসাবে চিন্তা করি, তাহলে এই বাড়ি যেটা, ওটাকে আমরা ডিভাইস হিসেবে ধরতে পারি। বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে আইপি, দেন যে ট্রাফিক কন্ট্রোল থাকে ওইটা হচ্ছে রাউটার। আর যেই শহরগুলোকে কানেক্ট করে যেই রোড থাকে ওইটাই ইন্টারনেট হিসেবে ধরতে পারি। আমরা শুরু করব আইপি দিয়ে। হোয়াট ইজ অ্যান আইপি? অ্যান আইপি অ্যাড্রেস ইজ অ্যান ইউনিক নিউমেরিক্যাল লেভেল অ্যাসাইন টু ইচ ডিভাইস কানেক্টেড টু এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইউজেস দ্য ইন্টারনেট প্রোটোকল ফর কমিউনিকেশন। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক নাম্বার যেটা প্রত্যেকটা ডিভাইসে থাকে, এর মাধ্যমে ওই ডিভাইসটা আইডেন্টিফাই করা যায় এবং একটা সেম টাইপের প্রোটোকল প্রত্যেকটা ডিভাইস মেনটেন করে নিজেদের মধ্যে কানেক্টেড হওয়ার জন্য ইন্টারনেটের মাধ্যমে। ইট সার্ভস টু মেইন পারপাসেস: আইডেন্টিফাইং আ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মধ্যে এটা কোন ডিভাইস, স্পেসিফিক্যালি কোন ডিভাইস, ওইটা ওই আইপি অ্যাড্রেসটার মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। লোকেটিং দ্য ডিভাইস টু এনাবেল কমিউনিকেশন উইথ আদার ডিভাইসেস ওভার আ নেটওয়ার্ক। আর নেটওয়ার্কের মাধ্যমে, একটা নেটওয়ার্কের মধ্যে এই আইপি অ্যাড্রেস ইউজ করে অন্যান্য অন্যান্য ডিভাইসের সাথে ডিভাইসগুলো কানেক্টেড হতে পারে একটা নেটওয়ার্কে। একই নিচে এই তিনটা 192.168.1.15, 10.0.0.8, 172.16.5.21, এই হচ্ছে বিভিন্ন ক্লাসের আইপি। এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেসেস। আইপি V4 এর ভার্সন 4 এর কম্পোনেন্টস অফ অ্যান আইপি অ্যাড্রেস। একটা আইপি অ্যাড্রেসের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট থাকে, যেমন নেটওয়ার্ক পোর্শন। নেটওয়ার্ক পোর্শন কী করে, এই যে আইপিটা আছে ওইটা কোন নেটওয়ার্কের অংশ ওইটা সে ডিফাইন করে। হোস্ট পোর্শন থাকে একটা, এই হোস্ট পোর্শন ডিফাইন করে যে এটা স্পেসিফিক্যালি কোন ডিভাইস। আর সাবনেট মাস্ক IPv4 এর জন্য, মানে ভার্সন 4 এর জন্য, সাবনেট মাস্ক হচ্ছে একটা আইপিতে যে দুইটা অংশ থাকে, নেটওয়ার্ক পোর্শন আর হোস্ট পোর্শন, এই দুইটাকে আলাদা করে চিহ্নিত করে যে কোন অংশটুকু আমার নেটওয়ার্ক পোর্শন এবং কোন অংশটুকু আমার হোস্ট পোর্শন। নিচে যদি এক্সাম্পলটা দেখি, যে 192.168.1.10, এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0। এই যে আইপিটা আছে এটা ক্লাস সি এর আইপি। এটা কীভাবে ক্লাস সি এর আইপি এইটা আমরা পরে দেখব। আপাতত এখন জেনে রাখি যে এটা ক্লাস সি এর আইপি। তা ক্লাস সি এর আইপির সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এই যেই 255 অংশটুকু আছে এটা হয় নেটওয়ার্ক পোর্শন, আর যেই বাকি অংশটুকু থাকে ওইটা হয় হচ্ছে হোস্ট পোর্শন। এই 255 জন্য আমার কত আছে, 255 যে তিনটা আছে এই তিনটার জন্য প্রথম তিনটা পোর্শন 192.168.1, এই পোর্শনটুকু হচ্ছে হয় নেটওয়ার্কের জন্য। আর যেই বাকি হোস্ট পোর্শনটুকু থাকে ওইটা শূন্য দ্বারা রিপ্লেস হয়ে যায়। আর যেই শূন্য যেটা রিপ্লেস হয়েছে, যেই শূন্যটা থাকে এই সাবনেট মাস্কের, ওই অংশটুকু হয় হচ্ছে হোস্ট পোর্শন। এই এখানে আছে 10, এই 10 দ্বারা বোঝাচ্ছে যে যেই ডিভাইসটা আছে তার আইডি হচ্ছে 10। এখন এই সাবনেট মাস্ক 255 কেন, এটা হচ্ছে একটা কথা। এটা যে কোনো একটা নাম্বার হতে পারতো, ওয়াই 255? এই যেই IPv4 এর যেই অ্যাড্রেসটা থাকে, এটা একটা 32 বিটের অ্যাড্রেস। এই 32 বিটের মধ্যে এখানে চারটা অংশ থাকে, চারটা অংশ ডট দ্বারা সেপারেটেড থাকে। প্রত্যেকটা অংশ 8 বিট রিপ্রেজেন্ট করে, তাহলে 8 বিট রিপ্রেজেন্ট করে বাইনারিতে। এখন বাইনারিতে 8 বিটে যদি সবগুলোই 1 হয় তাহলে সর্বোচ্চ নাম্বার রিপ্রেজেন্ট করে। এখন সবগুলো যখন 1 হয় তখন ওইটা হয় 255। এই কারণে এখানে 255 হয় সাবনেট মাস্কে। ক্লাসেস অফ IPv4 অ্যাড্রেসেস। একটা আইপি দেখে ক্লাস V4 এর জন্য ওটা কোন ক্লাসে বিলং করে ওইটা কিভাবে বুঝবো? এই আইপিতে যদি দেখি, এই যে 192.168.
1.10 যে আইপিটা আছে এটাতে যে প্রথম 192 এই যে পোর্শন এটাকে বলে ফার্স্ট অক্টেট। প্রত্যেকটা 8 বিট রিপ্রেজেন্ট করে, তো প্রত্যেকটা অংশ এক একটা অক্টেট। আর যে 192 আছে এটা হচ্ছে ফার্স্ট অক্টেট। ক্লাস এর জন্য এই যে ফার্স্ট অক্টেট থাকে এটাতে হবে 1 থেকে 126 মধ্যে এই নাম্বারটা থাকে। ক্লাস বি এর ক্ষেত্রে 1 থেকে 128 পর্যন্ত এই নাম্বারটা থাকে। আর ক্লাস সিতে 192 থেকে 223 পর্যন্ত এই নাম্বারটা থাকে। এই আইপিটাতে 192 আছে, 192 হচ্ছে ক্লাস সিতে বিলং করে। হ্যাঁ, আইপিতে 5টা ক্লাস হয়, যার মধ্যে 3টা ক্লাস হচ্ছে হোস্ট ডিস্ট্রিবিউশনের জন্য, বিভিন্ন নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের জন্য ইউজ করা হয়, এবং ডিআরসি হচ্ছে স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়, যেমন মাল্টিকাস্ট, এক্সপেরিমেন্টাল অথবা রিসার্চ পারপাসে। এখন আর ক্লাস সিতে ক্লাস সিতে হোস্ট সংখ্যা কম থাকে, যেহেতু ক্লাস সিতে এই শুধু একটা পোর্শনই, এই শেষের পোর্শনটুকুই হোস্ট রিপ্রেজেন্ট করে। এখানে এই ক্লাসে এই যে 10 আছে শেষে, শুধু এই অক্টেটটাই হোস্ট পোর্শন রিপ্রেজেন্ট করে। তবে বিভিন্ন কম্বিনেশনে 255 পর্যন্ত হইতে পারে। এটাতে 255, এটা হোস্ট সংখ্যা কম, তাহলে এই কারণে হচ্ছে যেই ছোট নেটওয়ার্কগুলো, ছোট কোম্পানিগুলো আছে এই ক্লাস সি এর আইপি ব্যবহার করে। বিতে আরেকটু হোস্ট সংখ্যা 2টা অক্টেট রিপ্রেজেন্ট করে, আর এতে 3টা অক্টেট রিপ্রেজেন্ট করে। এই কারণে এদের হোস্ট সংখ্যার জন্য কম্বিনেশন অনেক বেশি থাকে, তার মানে হোস্ট অনেক বেশি হয়। এই কারণে বড় বড় এন্টারপ্রাইজ যারা আছে তারা ক্লাস এ আর বি এর আইপি গুলো ইউজ করে। টাইপস অফ আইপি অ্যাড্রেসেস, বিভিন্ন বেসিসে আইপি অ্যাড্রেসের টাইপ বিভিন্ন রকমের হয়, যেমন বেসড অন অ্যাড্রেসিং স্কোপ, অ্যাড্রেসিং স্কোপের উপর ভিত্তি করে আইপিতে কিছু টাইপস আছে। দেন আইপি ভার্সন আছে, ভার্সনের উপর বেস করে, অ্যাসাইনমেন্টের উপর বেস করে, ফাংশনের উপর বেস করে আইপিতে কিছু ক্লাসিফিকেশন হয়। বেসড অন অ্যাড্রেসিং স্কোপ, অ্যাড্রেসিং এর উপর ভিত্তি করে আইপি দুই ধরনের হয়, যেমন পাবলিক আইপি আর প্রাইভেট আইপি। পাবলিক আইপি কি? গ্লোবালি অ্যাক্সেসেবল অন দ্য ইন্টারনেট। পাবলিক আইপি গুলো সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে, ইন্টারনেটে যোগাযোগ করতে পারে, অ্যাসাইন বাই অ্যান আইএসপি। এই পাবলিক আইপি আমরা যখন ইন্টারনেট প্রোভাইডার থেকে ওয়াইফাই এর যেই লাইন নেই, যে কানেকশন নেই, এই আইএসপি আমাদের একটা পাবলিক আইপি প্রোভাইড করে, ইউনিক ওয়ার্ল্ড ওয়াইড। পাবলিক আইপি গুলো সব ইউনিক হয়, প্রত্যেকটা রাউটারের জন্য যেই পাবলিক আইপি ইউজ করি বা আইএসপি যে পাবলিক আইপি গুলো দেয়, এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট হয়। দুই জায়গাতে সেম পাবলিক আইপি ইউজ হয় না। ডিভাইস উইথ পাবলিক আইপিস ক্যান কমিউনিকেট ডিরেক্টলি ওভার দ্য ইন্টারনেট। আগে যেটা বললাম যে ডিভাইসেস যেটাতে পাবলিক আইপি থাকে ওটা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হতে পারে। এই নিচে এক্সাম্পল, এই এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল দুইটা, এই দুইটা হচ্ছে পাবলিক আইপির এক্সাম্পল। প্রাইভেট আইপি ইউজ ইনসাইড আ লোকাল নেটওয়ার্ক। আমার যেই একটা বাড়ির কথাই চিন্তা করি যদি, তাহলে বাড়িতে একটা ওয়াইফাই এর সাথে কতগুলা ডিভাইসেস কানেক্টেড থাকে, যেমন পিসি থাকে, মোবাইল থাকে, টিভি থাকে, স্মার্ট ডিভাইসেস থাকে, এগুলো ওয়াইফাই এর সাথে কানেক্টেড। এই প্রত্যেকটারই মধ্যে আইপি আছে, বাট এই আইপিগুলো হচ্ছে প্রাইভেট আইপি। এই আইপিগুলো এই যে লোকাল নেটওয়ার্ক, একটা যে ল্যান ক্রিয়েটেড হয়, এই ল্যানের মধ্যেই এরা কানেক্ট হতে পারে। এই আইপি গুলো দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করা যায় না, ইন্টারনেট অ্যাক্সেস করতে হচ্ছে প্রাইভেট আইপি, পাবলিক আইপির প্রয়োজন হয়। ক্যানট বি অ্যাক্সেস ডাইরেক্টলি ফ্রম দ্য ইন্টারনেট। ইন্টারনেট থেকে এই ডিভাইসগুলোকে ডিরেক্টলি এই প্রাইভেট আইপির মাধ্যমে কানেক্টেড করা যায় না। Multiple devices can use the same private IP. Ranges in a different network because they are not globally unique. যেহেতু একটা লোকাল নেটওয়ার্কের বিষয়, এখানে মাল্টিপল ডিভাইসেস সেম আইপি ব্যবহার করতে পারে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে। নিচে কিছু হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। হাউ ক্যান আই ডিস্টিংগুইশ বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক আইপি? একটা আইপি দেখে কিভাবে বুঝবো যে এটা পাবলিক আইপি না প্রাইভেট আইপি?
আমার যে এই তিনটা ক্লাসেস আছে হচ্ছে এ বি আর সি, তার মধ্যে নর্মালি যেগুলো ব্যবহার করা হয় ক্লাস এতে 10 দশমিক সামথিং এরকম, ক্লাস বিতে 172.16 সামথিং এরকম, আর ক্লাস সিতে 192.168 এরকম সামথিং আইপিগুলো ব্যবহার করে। এই যে শুরুতে 10, 192, অথবা 172, এই আইপিগুলো ছাড়া বাকি যে আইপিগুলো আছে এগুলোকে নর্মালি ধরে নিতে পারি যেগুলো পাবলিক আইপি। যেমন এখানে যদি দেখি প্রাইভেট আইপিতে 192-এর একটা এক্সাম্পল, 10-এর একটা এক্সাম্পল, 172-এর একটা এক্সাম্পল। প্রথমটা হচ্ছে ক্লাস সি এর আইপি, দ্বিতীয়টা ক্লাস এ এর আইপি, আর তৃতীয়টা হচ্ছে ক্লাস বি এর আইপি। এগুলোর 192, 10, 172 এগুলো দেখে বোঝা যায় যে এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। আর সেম ভাবেই যদি আমি পাবলিক আইপির দিকে তাকাই তাহলে 103.8 এগুলো ওই 192, 10, 172 এরকম না, একটু অন্য কোনো নাম্বার দিয়ে শুরু হচ্ছে। তো এই ধরনের যে অ্যাড্রেসগুলো থাকে তাহলে ধরে নেওয়া যায় যে এগুলো পাবলিক আইপি। বেসড অন আইপি ভার্সন, ভার্সনের উপর ভিত্তি করে আইপি দুই রকমের হয়, IPv4 এন্ড IPv6। IPv4 হচ্ছে সবচেয়ে কমন আইপি অ্যাড্রেস, কনসিস্ট অফ 4 সেট অফ নাম্বারস কল্ড অক্টেট। একটা আইপি ভার্সন 4 এর 32 বিটের থাকে, যার মধ্যে 4টা অক্টেট থাকে, 4টা পোর্শন থাকে। সাপোর্টস ওভার 4 বিলিয়ন ইউনিক অ্যাড্রেসে। এই IPv4 4 বিলিয়ন ইউনিক অ্যাড্রেসেস প্রোভাইড করতে পারে। ইচ অক্টেট contains 8 bits, ranges from 0 to 255। প্রত্যেকটা অক্টেট 8 বিট রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা 8টা করে বিট থাকে, প্রত্যেকটার 4টা 32, টোটাল 32 বিট। টোটাল কম্বিনেশন পার অক্টেট 256। একটা অক্টেট দ্বারা সর্বোচ্চ কম্বিনেশন সম্ভব 256 পর্যন্ত, 0 সহ অবশ্যই। IP version 6 বা IPv6। IPv6 was created to solve IPv4 address shortage। যদিও IPv4 4 বিলিয়ন ইউনিক অ্যাড্রেসেস প্রোভাইড করতে পারে, কিন্তু এত হওয়া সত্ত্বেও যেহেতু ডিভাইসও কিছু কয়েক বিলিয়ন্স আছে, এই কারণে একটা শর্টেজের সম্ভাবনা আছে। এই জিনিসটা সলভ করার জন্য IPv6 ইন্ট্রোডিউস হয়, ইউজেস 128 বিটস ইনস্টেড অফ 32 বিটস। IPv4 এ 32 বিট ছিল, ওই 32 বিট 4 বিলিয়ন অ্যাড্রেস দিতে পারতো। এখন 128 বিটস আছে, তার মানে এই সংখ্যাটা, ইউনিক অ্যাড্রেসের সংখ্যাটা অনেক বেশি, যেটা এনাফ। written as 8 group of hexadecimal number 4 digits each। 8টা গ্রুপ থাকে IPv4 এ, 8টা গ্রুপ, যার প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বার দ্বারা রিপ্রেজেন্টেড হয়, আর 4টা করে ডিজিট থাকে প্রত্যেকটা পোর্শনে। ইচ গ্রুপ রিপ্রেজেন্ট 16 বিটস। প্রত্যেকটা গ্রুপ 16টা করে বিট রিপ্রেজেন্ট করে। 16টা কিভাবে? যেহেতু হেক্সাডেসিমাল দ্বারা বিটগুলো হিসাব করা হয় বাইনারিতে, হ্যাঁ, রিপ্রেজেন্ট করা হচ্ছে হেক্সাডেসিমাল দ্বারা। একটা হেক্সাডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে 4টা বাইনারি বিটের প্রয়োজন হয়। যেহেতু 4টা করে হেক্সাডেসিমাল নাম্বার আছে, তাহলে 4 4 16 বিটস প্রয়োজন হচ্ছে। গ্রুপস আর সেপারেটেড বাই কোলনস। IPv4 এর গ্রুপসগুলো সেপারেটেড থাকতো ডট দ্বারা, কিন্তু IPv6 এ গ্রুপসগুলো সেপারেটেড থাকে কোলন দ্বারা। বেসড অন অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আইপি দুই প্রকার, যেমন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর ডাইনামিক আইপি অ্যাড্রেস। A static IP address is manually assigned and remained fixed। স্ট্যাটিক আইপি ম্যানুয়ালি হিসাব করে দিতে হয়, আর এটা ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয়ে যায় না। ইট ডাজ নট চেঞ্জ ওভার টাইম, এটা ওভার টাইম চেঞ্জ হয় না। যেমন 192.168.10, এটা যখন প্রোভাইড করা হবে ম্যানুয়ালি স্ট্যাটিক আইপি হিসেবে, এটা সবসময় এইটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। অ্যাডভান্টেজটা কি? স্টেবল কানেকশনটা স্টেবল থাকবে, যেহেতু সেম আইপি চেঞ্জ হচ্ছে না, কানেকশনটা স্টেবল থাকবে। ইজি রিমোট অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা রিমোট অ্যাক্সেস ইজি কিভাবে হয়? রিমোট অ্যাক্সেস করার জন্য আমার প্রয়োজন হয় একটা আইপি। আমি ভার্চুয়ালি যদি কানেক্টেড হতে চাই অন্য একটা ডিভাইস থেকে,
তাহলে আমার আইপি প্রয়োজন হবে। তো আইপি যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে কানেকশনটা সহজ। আর আইপি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আইপি যেহেতু আইপি প্রয়োজন হয় কানেকশনের জন্য, তাহলে তা অনেক একটা হ্যাসেলের একটা বিষয় থাকে ওইটা ম্যানেজ করার জন্য। তো যখন স্ট্যাটিক আইপি ইউজ করা হয়, তাহলে রিমোট অ্যাক্সেসটা ইজি হয়ে যায়। Dynamic IP addresses. A dynamic IP address is assigned automatically by DHCP. DHCP হচ্ছে Dynamic Host Configuration Protocol. এটা অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করে, সকল ক্যালকুলেশন অটোমেটিক্যালি করে, যেখানে যতটুকু প্রয়োজন। সার্ভার অ্যান্ড মে চেঞ্জ ওভার টাইম, এবং এটা ওভার টাইমে চেঞ্জ হয়ে যায়। যেমন 192.168.25, এটা আজকে আছে, কালকে হয়তো এটা হয়ে যাবে 192.168.1.40। এটা চেঞ্জ হয়ে যায়। অ্যাডভান্টেজ কি? ইজি ম্যানেজমেন্ট, নিজের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না। ডিএসসিপি নিজেই ক্যালকুলেট করে, যেখানে যেমন প্রয়োজন ওখানে প্রোভাইড করে। ইফিশিয়েন্ট আইপি ইউজেস, যেহেতু যেখানে যেমন প্রয়োজন ওখানে ইউজ করে, তাহলে জিনিসটা ইফিশিয়েন্ট হয়। বেসড অন ফাংশনের উপর ভিত্তি করে আইপি কয়েক ধরনের হয়, যার মধ্যে ইউনিকাস্ট আইপি আছে, ব্রডকাস্ট আইপি আছে, মাল্টিকাস্ট আইপি আছে। ইউনিকাস্ট আইপি অ্যাড্রেস ইজ ইউজড ফর ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। যখন কমিউনিকেশনটা ওয়ান টু ওয়ান হয়, তখন ইউনিকাস্ট ব্যবহার করা হয়। ইট মিনস ওয়ান সেন্ডার ওয়ান রিসিভার, সেন্ডার একজন আর রিসিভারও একজন। মোস্ট ইন্টারনেট কমিউনিকেশন ইউজেস ইউনিকাস্ট। তার মধ্যে একটা হচ্ছে ইমেল সেন্ডিং। ইমেলের মধ্যে একজন সেন্ডার থাকে আর একজন রিসিভার থাকে। Broadcast IP addresses. A broadcast IP address is used to send data to all devices in the same network. একটা নেটওয়ার্কের মধ্যে যখন আমি চাই যে একটা জিনিস শেয়ার করবে, এবং ওই নেটওয়ার্কের যে বাকি সকল ডিভাইস কানেক্টেড আছে সবাই অ্যাট এ টাইম ওই জিনিসটা পাবে। যেমন আমি যদি চিন্তা করি যে টিভি চ্যানেলগুলো, এখন টিভি অপারেটর থেকে, যে অফিসগুলো থেকে, অপারেটিং অফিস, ওইখান থেকে যখন একটা প্রোগ্রাম চালু করা হয়, তখন ওই নেটওয়ার্কের ওই চ্যানেল দেশের সব জায়গাতেই ওই চ্যানেলে অ্যাট এ টাইম সেম প্রোগ্রামই প্রত্যেকটা টিভিতে দেখানো হয়। এটা হচ্ছে ব্রডকাস্টিং। এই ব্রডকাস্টিং এর জন্য ব্রডকাস্ট আইপি ইউজ করা হয়। ইট মিনস ওয়ান সেন্ডার আর রিসিভার থেকে ওই নেটওয়ার্কের বাকি যত ডিভাইসেস আছে। Multicast IP address. A multicast IP address used to send data to a specific group of devices. ব্রডকাস্টে যেমন একজন সেন্ডার থাকে আর বাকি যত ডিভাইস আছে সকলে পায়। মাল্টিকাস্টে সকলে পায় না, কিন্তু কিছু স্পেসিফিক গ্রুপ, স্পেসিফিক পিপল যাদের নির্ধারণ করা হয়েছে তারা পায়। ইট মিনস ওয়ান সেন্ডার, সিলেক্টেড গ্রুপ অফ রিসিভার্স। যেমন ভিডিও কনফারেন্সিং সকলে পাবে না, যারা কানেক্টেড হয় তারা পায়। সাবনেটিং। সাবনেটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই নেটওয়ার্কিং বেসিক্সে। Subnetting কি? Subnetting is the process of dividing one large network into smaller networks called subnet. একটা আইপি ইউজ করে, একটা পাবলিক যে আইপি প্রোভাইড করা হয়, এই আইপি দিয়ে এই আইপিটাকে ছোট ছোট ব্লকে ভাগ করে অনেকগুলা সাবনেট তৈরি করা হয়। এখন যখন সাবনেট ইউজ করা হয় না, তখন সকল ডিভাইসেস একটা আইপির আন্ডারে কানেক্টেড থাকে, এবং এটার নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস একটাই হয়। কিন্তু যখন সাবনেটিং করা হয়, তাহলে যে সাবনেটিং করে, মনে করি যে যদি চারটা আমার সাবনেট হয়, তাহলে চারটা সাবনেটের চারটা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, চারটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। এটা প্রাইভেটলি কানেক্টেড থাকবে নিজেদের নেটওয়ার্কের মধ্যে। এফিশিয়েন্ট ইউজ হয় জিনিসটা। ওয়াই ইটস ইম্পর্টেন্ট? বেটার নেটওয়ার্ক পারফরমেন্স। যেহেতু সাবনেটে ভাগ করা হয়ে যায়, তাহলে ডিভাইস যেই সাবনেট থাকে, নেটওয়ার্ক মনে করি যে চারটা ভাগে ভাগ করলাম, তাহলে চারটা আলাদা আলাদা লজিক্যাল নেটওয়ার্ক পেলাম আমি। তাহলে লজিক্যাল যখন ব্রডকাস্টিং করা হবে, মনে করি যে ফার্স্ট যেই ব্লকটা পেলাম, ওর মধ্যে যেই ডিভাইসেস আছে তাদের মধ্যে যদি ব্রডকাস্ট করা হয়, তাহলে ওইখানে টোটালের তুলনায় একটা ব্লকে তো কম। তো কম হলে তাহলে ওই সেন্ডিং এর জন্য যে প্রসেসটাও কম করতে হবে, টাইম কম লাগবে ইত্যাদি। বিষয়টা একটু ফাস্ট হবে, তো পারফরমেন্সটাও বেটার হয়। ইমপ্রুভ সিকিউরিটি। এখন যদি চারটা ডিপার্টমেন্টের কথা চিন্তা করি আমি, তো ব্রডকাস্টিং করলে একটা ডিপার্টমেন্টের নিজস্ব কিছু ব্রডকাস্টিং করলে বাকি তিনটা ডিপার্টমেন্টের তো জানার প্রয়োজন নেই। যারা রিলেভেন্ট শুধু তারা জানলেই চলবে। এইভাবে হচ্ছে সিকিউরিটি প্রোভাইড হয় একটা এই সাবনেটিং এর মাধ্যমে। এফিশিয়েন্ট আইপি অ্যাড্রেস ইউজেস।
যেখানে যতটুকু প্রয়োজন ওইখানে অতটুকু ইউজ করা যায়, বাকিগুলো রেখে দেওয়া যায় যে পরবর্তী যদি আরো বাড়ানো হয় ডিভাইসের সংখ্যা তাদের ইউজের জন্য। ইজিয়ার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, যেহেতু নেটওয়ার্কগুলো ছোট ছোট, কোনো প্রবলেম হলে ওইগুলা ম্যানেজমেন্ট অথবা বাড়ানো অথবা কমানোর জন্য এই ম্যানেজমেন্টটা ইজি হয়ে যায়। মনে করি একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে সেলস ডিপার্টমেন্টে 20টা ডিভাইসেস আছে, এইচআর ডিপার্টমেন্টে 10টা ডিভাইসেস আছে, আইপি ডিপার্টমেন্টে 50টা ডিভাইসেস আছে, আর একটা আইপি যে হচ্ছে আইপি দেওয়া হয়েছে তা 192.168.1.0/24 দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে যে প্রথম 3 অক্টেট, 3 অক্টেট কি হবে, একটা অক্টেট 8 করে হলে 3 × 24, 24 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম 3 অক্টেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। আর আইপিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্লাস সি এর আইপি, যেহেতু 192 থেকে শুরু হয়েছে। উইথ সাবনেটিং, এটার কথা, এই এক্সাম্পলটা থেকে যদি চিন্তা করি তাহলে উইথ সাবনেটিং দ্য নেটওয়ার্ক ইজ ডিভাইডেড ইনটু 3 স্মলার সাবনেটস। এই টোটাল এই আইপিটাকে 3টা সাবনেটে ভাগ করা হয়েছে 3টা গ্রুপের জন্য, যেহেতু আমার 3টা ডিপার্টমেন্টস আছে। ইচ ডিপার্টমেন্ট রিসিভস অনলি দ্য আইপিস ইটস নিডস, যার যতটুকু প্রয়োজন, যতগুলো আইপি প্রয়োজন তাদের অতগুলো নেসেসারি আইপি দেওয়া হয়। ট্রাফিক রিমেন্স উইথিন ইচ সাবনেট ইমপ্রুভিং পারফরমেন্স। এখন যখন ব্রডকাস্টিং করা হয় তখন একটা প্রসেস চলে, তো এটা সকলের জন্য চলার কোনো প্রয়োজন নেই। যেই ডিপার্টমেন্টের জন্য ব্রডকাস্টিং হচ্ছে তাদের জন্য যে নেটওয়ার্ক ট্রাফিক থাকে ওইটা অতটুকু হবে, এবং বাকিতে তো আর ব্রডকাস্টিং চলছে না, তাদের পারফরমেন্স ডিফারেন্ট থাকবে। ডিপার্টমেন্ট আর লজিক্যালি আইসোলেটেড ইমপ্রুভিং সিকিউরিটি, যখন ব্রডকাস্টিং হবে যে রিলেভেন্ট গ্রুপস আছে তারা পাবে, বাকিরা পাবে না, আইসোলেটেড থাকে প্রত্যেকটা গ্রুপ লজিক্যালি। IP addresses are used efficiently with room for future growth. যেহেতু লজিক্যালি ভাগ করে দেওয়া হয়, তখন যখন যদি আমার অ্যাড্রেসেস ডিভাইসেস বাড়ে তখন আমি যতটুকু আইপি অ্যাড্রেস বাকি আছে লেফট আছে ওইগুলোর মধ্যে ইউজ করতে পারি, এটা ইফিশিয়েন্টলি হয়ে যায়, অযথাই ওই আইপিগুলো পড়ে থাকে না। বিভিন্ন যেহেতু গ্রুপে ভাগ করছি তো ওইগুলো ইউজ হয়ে যায় যখন গ্রুপে আরো আরো হচ্ছে ডিভাইসেস অ্যাড হয়ে যায়। তো সেলস ডিপার্টমেন্টের জন্য আমি যদি দেখি যে কিভাবে অ্যালোকেট করা হয়, তো 20 টাইপের প্রয়োজন, তাহলে সাবনেটিং এ ভাগ করলে 20টার জন্য যে কাছাকাছি যেই ভাগটা করা সম্ভব হয় তাতে হয় /27। এই 27 কিভাবে হয় ওইটা আমরা পরে দেখবো, আপাতত বুঝি এখানে দেখি যে /27 যদি ইউজ করি তাহলে আমি 32 টাইপের একটা ব্লক পাই। 28 ইউজ করলে আমি 16 টাইপের একটা ব্লক পাই। হ্যাঁ, তো সেলসের জন্য 28 ইউজ করা যাচ্ছে না, সেলসের জন্য সবচেয়ে ইফিশিয়েন্ট হচ্ছে যেহেতু 20টা ডিভাইস 27 ইউজ করা। 27 ইউজ করলে তাহলে 32টা ডিভাইস 32টা আইপি ইউজেবল আইপি পাচ্ছি আমি। তো 20টার জন্য 32টা অ্যালোকেটেড করা আছে, পরে যদি বাকি যে লেফটেড থাকে ওই যখন ডিভাইসেস অ্যাড হবে তখন ওইগুলো ইউজ করা যায়। এইচআর ডিপার্টমেন্টের জন্য যদি আমি /28 ইউজ করি তাহলে 16টা আইপি পাচ্ছি, 16 টাইপের একটা ব্লক পাচ্ছি। তাহলে 10টার জন্য অ্যাসাইন করা যায়, আর আইটিতে 50টা প্রয়োজন, তাহলে 26এর একটা /26 ইউজ করছি, তাহলে 64 এর আইপি এর একটা ব্লক পাওয়া যায় এই আইটি ডিপার্টমেন্টের জন্য। প্রথম যেটা আছে 192.168.1.0 এই ব্লকটা হচ্ছে 32 টাইপের জন্য। তাহলে 0 থেকে 31 পর্যন্ত একটা ব্লক রেডি হয়। পরের যেই ব্লকটা আছে 16 টাইপের জন্য, এটার কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু এই সেম 0 ওই আইপি থাকে না, আর ওই জিনিসটা শুরু হয়েছে এই 32 থেকে, যেহেতু 0 থেকে 31 পর্যন্ত সেলস ডিপার্টমেন্টের জন্য এখন বরাদ্দ। তাহলে 16টা যেহেতু আছে তাহলে এই 32 থেকে আবার 47 পর্যন্ত যে 16টা এটা হবে এইচআর ডিপার্টমেন্টের জন্য বরাদ্দ। আর যেই 64 টাইপের জন্য আছে 47 পর্যন্ত এইচআর এর জন্য বরাদ্দ, এবং 48 থেকে শুরু হয়, 48 থেকে বাকি 64টা আবার আইটি ডিপার্টমেন্টের জন্য বরাদ্দ। এটা ভিএলএসএম এর মাধ্যমে করা হয়, ভেরিয়েবল লেন্থ সাবনেটিং মাস্কের মাধ্যমে। আরেকটা হচ্ছে সিআইডিআর নোটেশন, সিআইডিআর আরেকটা সাবনেটিং এর টেকনিক।
এই যে /27/28/26 এই জিনিসটাকে বলে সিআইডিআর নোটেশন। এই নোটেশনটা দ্বারা কি বোঝা যায় যে 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শনের জন্য। এই যে টোটাল অ্যাড্রেসটাতে 32 বিটস থাকে। এই 32 বিটসের মধ্যে 24 বিটস হবে নেটওয়ার্ক পোর্শনের জন্য, আর যে বাকি লেফট ওভার বিটস আছে ওইগুলো হচ্ছে হোস্ট পোর্শনের জন্য। তো ক্লাস নর্মালি কি থাকে, ক্লাস এ তে থাকে /8, ক্লাস বি তে থাকে /16, ক্লাস সি তে থাকে /24। তাহলে 32টার মধ্যে 24 এবং বাকি 8টা থাকে হোস্টের জন্য। তখন 8টার কম্বিনেশনে আমার 256 পর্যন্ত হয়, হোস্ট হইতে পারে 256টা হইতে পারে। আর ক্লাস বি তে 16টা থাকে নেটওয়ার্কের জন্য, বাকি 16টা থাকে হোস্টের জন্য। আর ক্লাস এ তে 8টা থাকে নেটওয়ার্কের জন্য, বাকি 24টা থাকে হোস্টের জন্য। এ আর বি তে হোস্টের জন্য কম্বিনেশন অনেক বেশি হয়, অনেক। তো বড় নেটওয়ার্কগুলো যেহেতু অনেক প্রয়োজন হয় হোস্ট, তারা এই আইপি গুলো ইউজ করে। ছোট নেটওয়ার্কে যেহেতু অল্প প্রয়োজন হয়, তারা এই ছোটটা ইউজ করে। এখন আমি চাইলেই তো যে কোনো আইপি ক্লাস ইউজ করতে পারবো না, যেহেতু পাবলিক আইপি গুলো অনেক এক্সপেন্সিভ হয়, অনেক এক্সপেন্সিভ হয়। এই কারণে যার যেটা নেসেসারি সে ওইটাই ব্যবহার করে। একটা প্রবলেম সলভ করি যে 192.168.1.0/26 দেওয়া আছে। হ্যাঁ, তো কি বলছে যে ফাইন্ড নাম্বার অফ সাবনেটস, যে এই আইপিটাকে আমি আমি কতটা সাবনেটে মানে কতটা ব্লকে ভাগ করতে পারবো। হ্যাঁ, আমরা এটা করতেছি সিআইডিআর কি হয়, প্রত্যেকটা ব্লক সেম সাইজের হয়, সেম সাইজের হবে। হ্যাঁ, তো যদি মনে করি যে যদি 4টা ব্লকে ভাগ হয়, তাহলে 4টা ব্লকে যদি ভাগ হয়, তাহলে মনে করি যে 4টা ব্লকে ভাগ হয়েছে, প্রত্যেকে 4টা করে আইপি পাবে, 4টা রেঞ্জের আইপি পাবে। কেউ এমন না কেউ 6টা আইপি পাবে, কেউ 7টা আইপি পাবে, এরকম না, প্রত্যেকে সেম সাইজেরই হবে। আর এইটা যেটা করা হয়েছে এটা হচ্ছে ভিএলএসএম। ভিএলএসএম কি হয়, যার যতখানি নেসেসারি, কিছু ওয়েস্টেজ হয়, বাট ওয়েস্টেজটা অনেক কম থাকে। এই ভিএলএসএম এ কি করা যায়, কম বেশি করা যায়। এখানে যেমন 20টার জন্য 32টা, 10টার জন্য 16টা, 50টার জন্য 64টা দেওয়া হয়েছে। সাবনেটে ভাগ করা হয়েছে, বাট সাবনেটের সাইজগুলো কম বেশি হয় নেসেসারি অনুযায়ী। সিআইডিআর এরকম না, সিআইডিআর এর প্রত্যেককে সেম সংখ্যকই আইপি পায়। তাহলে একটা আইপি দেওয়া আছে /26 এর নাম্বার অফ সাবনেট বের করতে বলা হয়েছে। নাম্বার অফ সাবনেট মানে কি, যে কত এই আইপিটাকে কতটা সাবনেটে ভাগ করা যাবে, কতটা, যে একটা ব্লক আছে নরমালি সাবনেটিং করার আগে যে একটা ব্লকই আছে, যেখানে নেটওয়ার্ক অ্যাড্রেসও একটা আর ব্রডকাস্ট অ্যাড্রেসও একটা, এই জিনিসটাকে ব্লকে ব্লকে ভাগ করে কতগুলা সেপারেটেড লজিক্যাল ব্লক পাওয়া যাবে, যেখানে প্রত্যেকের নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস আলাদা আলাদা থাকবে। তাহলে এই জিনিসটা সলভ করার আগে সর্বপ্রথম আমার আইপিটা লিখতে হবে। আইপিটা লিখে স্ল্যাশ যত আছে ততগুলো আমার 1 দিতে হবে, আর 32 হওয়ার জন্য যে বাকি যতগুলো বিট থাকে তা হবে 0। আর প্রত্যেকটা যেহেতু 8 বিট রিপ্রেজেন্ট করে, 8 বিটের একটা করে গ্রুপ করে দেব। হ্যাঁ, আর এখানে তারপর এই যে 8 বিটের গ্রুপ আছে এগুলাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে দেবে। যে 8 আছে, এই 8 বিটের প্রথম 8টার জন্য 255, দ্বিতীয় 8টার জন্য 255, তৃতীয় 8টার জন্য 255, আর যে শেষের 8টা আছে এটাকে কনভার্ট করা হয় 192। তাহলে সাবনেট মাস্ক পেয়ে গেলাম, যে আইপিটা দেওয়া আছে এটার সাবনেট মাস্ক পেয়ে গেলাম। প্রত্যেকটা গ্রুপের জন্য সাবনেট মাস্ক এখানে সেমই হবে, যেহেতু সকলের সাইজ সেম এখানে। তাহলে এইবার হচ্ছে আমরা এই নাম্বার সলভ করব, নাম্বার অফ সাবনেট। তার নাম্বার অফ সাবনেট কিভাবে, 2 এর উপর পাওয়ার দিব গিভেন সাবনেট মাইনাস রেফারেন্স সাবনেট। এর মানে কি, গিভেন সাবনেটটা কি, গিভেন সাবনেটটা হচ্ছে যে স্ল্যাশ যত দেয়া থাকবে, স্ল্যাশ কত দেওয়া আছে 26, আর রেফারেন্স সাবনেট কত, আমি যদি এইখানে দেখি যে শুরুর অক্টেটটা কত 192, তাহলে 192 যদি দেখি, সরি
এই যে যদি দেখি যে 192 হচ্ছে ক্লাস সি এর আইপি। 192 থেকে যেটা শুরু হচ্ছে এটা কোন রেঞ্জে আছে? ক্লাস সি এর রেঞ্জের মধ্যে আছে। তাহলে ক্লাস সি এর জন্য স্ল্যাশ কত হওয়ার কথা? ক্লাস সি এর জন্য রেঞ্জ হওয়ার কথা স্ল্যাশ 24 হওয়ার কথা। তাহলে রেফারেন্স কত? রেফারেন্স হচ্ছে 24। তাহলে দেয়া আছে 26 আর রেফারেন্স 24। 26 থেকে 24 বাদ দিলে থাকে 2, তাহলে 2 পাওয়ার 2 4। তাহলে এই যে সাবনেটটা দেওয়া আছে এটা কয়টা ভাগে ভাগ করা যাবে? 4টা ভাগে ভাগ করা যাবে, যাতে যেগুলোর মধ্যে সমান সংখ্যক আইপি হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকবে। বিতে কি বলা হচ্ছে? ভ্যালিড হোস্ট পার সাবনেট। ভ্যালিড হোস্ট পার সাবনেট বলা হয়েছে, যে মানে হচ্ছে প্রত্যেকটা যেই সাবনেট পেলাম যে 4টা, এর মধ্যে কতগুলা হোস্ট থাকতে পারবে ভ্যালিড হোস্ট। আমি ভ্যালিড হোস্টের কথা না বলে আমি চিন্তা করি যে আচ্ছা হোস্টই কতটা, হ্যাঁ হোস্ট কতটা চিন্তা করি, তারপর ভ্যালিড হোস্টের মধ্যে আসছি যে প্রত্যেকটার মধ্যে কতগুলো আইপি থাকবে। তাহলে এই ভ্যালিড বাদ দিয়ে যে হোস্ট পার সাবনেট, এটা এটা কিভাবে? এটা হচ্ছে 2 পাওয়ার যতগুলো আমার শূন্য থাকবে। কয়টা আছে? 1 2 3 4 5 6। এই যে 32 বিটের যে বাইনারি একটা রিপ্রেজেন্টেশন আছে, এখানে 6টা আছে শূন্য। 1 2 3 4 5 6। তাহলে 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6 এ হয় 64। এটা হচ্ছে আমার হোস্ট পার সাবনেট। এখন কথা হচ্ছে প্রত্যেকটা সাবনেটে যে একদম শুরুর আইপি আর শেষের আইপি, এগুলো হোস্টের জন্য ব্যবহার করা হয় না। একদম যে শুরুর আইপিটা থাকে এটা হচ্ছে ওই সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা বোঝায় যে এই এই যেই একটা আইপি ভিতরে যে আইপি গুলো আছে ওর থেকে যদি একটা আইপি নেই, তাহলে এটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়বে, ওই নেটওয়ার্কটা রিপ্রেজেন্ট করে ওই আইপি দ্বারা। আর যেই একদম শেষের আইপি হচ্ছে এটা হচ্ছে ব্রডকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়। এই যে দুইটা শুরুর আর শেষের, এটা হোস্টকে দেওয়া যায় না। এইগুলা হচ্ছে ভ্যালিড হোস্ট হিসেবে কাউন্ট হয় না এই দুইটা। তো এই দুইটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে তা হলো ভ্যালিড হোস্ট হিসেবে কাউন্ট করা হয়। এই কারণে যখন কথা আসে ভ্যালিড হোস্ট পার সাবনেট, তখন এই 2 পাওয়ার যতগুলো শূন্য ওইটা থেকে দুইটা মাইনাস করা হয়। তো দুইটা মাইনাস করা হলে 62। তাহলে 62 হচ্ছে থাকবে ভ্যালিড হোস্ট পার সাবনেট, কিন্তু 64টা হচ্ছে আইপি থাকবে এর মধ্যে, যার মধ্যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপর কি বলা হয়েছে সি নাম্বারে? নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেসেস অফ দি সাবনেট, যে প্রত্যেকটা সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি ওইটা বের করতে বলা হয়েছে। 4টা সাবনেট আছে, তাহলে এর আগে আমার বের করতে হবে যে ব্লক সাইজটা আসলে কত। যেহেতু একদম শুরুর আইপিটা তো দেই আছে, যেটা দেওয়া আছে ওইটাই একদম প্রথম ব্লকের প্রথম আইপি হবে ওইটা। 192.168.10.0 এটা দেওয়া আছে। তাহলে যে 4টা ব্লক আছে, 4টার মধ্যে যে প্রথম ব্লক, প্রথম ব্লকের যে ফার্স্ট আইপি এটা হবে ওই আইপিটা। তাহলে দেওয়া আছে, আমি যদি ব্লক সাইজ বের করতে পারি তাহলে যোগ করে আমি বের করতে পারবো যে এটার শেষ কোথায়। তাহলে ব্লক সাইজ কি 256। হ্যাঁ 256 কি এই যে সর্বোচ্চ যে কম্বিনেশন সবগুলো এক করে দিলে 255 হয়। আর যদি সবগুলো শূন্য থাকে তাহলে আরো একটা হয় শূন্য। তাহলে 255 আর শূন্য মিলা হয় 256টা। 256টা আইপি। 256 থেকে আমি কত মাইনাস দিব? এই যে সাবনেটের যে শেষের পোর্শনে যেই 255 বাদে যে সংখ্যাটা থাকে, যে 192 আছে এখানে, ইন দিস কেস আমি আমার কাছে আছে 192। তাহলে 256 থেকে 192 বাদ দিলে হয় 64টা। 64টা টোটাল হচ্ছে আইপি থাকবে। এটা আরেকভাবে দেখা যায় যে আমি যদি হোস্ট পার সাবনেটের কথাই চিন্তা করি, হোস্ট পার সাবনেটে কতটা আসবে? 64টা আসবে। তার মানে একটা ব্লকে 64টা থাকবে। এখান থেকেও ভেরিফাই করা যায়। তাহলে 64 যেটা একদম দেওয়া ছিল 192.168.10.0, এই শূন্য দেওয়া ছিল, এই শূন্য শূন্য সহ 64টা আইপি মিলে হয় 63। 192.168.10.63। এটা হচ্ছে প্রথম ব্লকের জন্য। আর ভিতরে যে আইপি গুলো আছে 192.168.10.1 থেকে 192.168.10.62, এইগুলো হচ্ছে হোস্টের জন্য, মানে ডিভাইসেস এর। আমি যদি একটা ল্যাবের কথা চিন্তা করি যে এখানে হচ্ছে 62টা পিসি আছে, এই 62টা পিসির জন্য এই 1 থেকে 62 পর্যন্ত এআইপি ইউজ করা হবে। আর এই 62টা পিসি কোন নেটওয়ার্কের ওইটার জন্য এই
উপরের 10.0 আইপিটা ইউজ হয়, আর এর মধ্যে ব্রডকাস্টিং করার জন্য 10.63 ইউজ করা হয়। এখানে একটা ব্লকের জন্য 63 পর্যন্ত আইপি, এবার প্রথম ব্লকের জন্য রিজার্ভ। এরপরে কোথা থেকে শুরু হবে? 64 থেকে। তাহলে 64 থেকে 127 পর্যন্ত সেকেন্ড ব্লকের জন্য, 127-এর পর 128 থেকে 191, আর 192 থেকে 255 পর্যন্ত হয়ে গেল ডিস্ট্রিবিউটেড। তাহলে এই যে প্রথম আইপি, এই ফার্স্ট ব্লকের জন্য এই প্রথম, এইটা হচ্ছে আমার প্রথম যেটা আছে ওইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর একদম শেষে যেটা থাকে এই যে 10.63, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। দ্বিতীয় নেটওয়ার্কের জন্য এই 10.64 হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 10.127 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন যেহেতু এটা ক্লাস সি এর আইপি দেওয়া আছে, 4টা ব্লকে ভাগ হয়েছে, 255 হয়ে গেছে। এই যে নাম্বারগুলো, এগুলো 255 চাইতে বেশি হতে পারে না। এখন যদি আমার ক্লাস বি এর আইপি দেওয়া থাকতো, তাহলে সাবনেটটা আর স্ল্যাশেও কিছু ডিফারেন্স থাকতো, স্ল্যাশ যে 26-এর বদল অন্য কিছু দেওয়া থাকে, তাহলে ব্লকটা অনেক বেশি আসতো। তাহলে এই যে পরে 255 তো হয়ে গেল, 255 পর 256 তো হবে না। তাহলে আরো যদি পরে আসে, তাহলে ওইটা কিভাবে করতে হবে? ওইটা করতে এই 255 নেক্সটে যদি আরেকটা ব্লকের কথা চিন্তা করি, যে এখানে যেহেতু হবে না, কিন্তু ধরি যে হয়, তাহলে কিভাবে চেঞ্জ করতাম? এই যে 255 এই শেষে হয়তো এই 10 আছে, এটা হয়ে যেত 11। এই 10.255 যে 10, এটা হয়ে যেত 11, আর 255 আবার শুরু হতো 0 থেকে। তারপর আবার শেষের হতো আবার হচ্ছে এই 11.63। এই পরের বার 10টা চেঞ্জ হতো, তারপরে ওই 255 হয়ে যেত 0 থেকে আবার শুরু হতো। আবার ওই 0 যতক্ষণ পর্যন্ত না 255 পর্যন্ত যায়, ততক্ষণ পর্যন্ত 11 থাকতো। আবার 255 যদি শেষ হয়ে যায়, 255 আবার যদি আরো করা লাগে, তাহলে আবার 11 আবার 12 হয়ে যেত, এভাবে হইতে থাকে। তারপর হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম কি? Converts human-friendly website names into IP addresses that computer understand. এটা অ্যাকচুয়ালি কি বিষয়, যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল যে নেমগুলো আছে, এটাকে কি করে আইপিতে কনভার্ট করে। যেমন আমি যদি google.com লিখি, তো এই গুগলের কম্পিউটার তো google.com বুঝে না, কম্পিউটার বুঝবে আইপি নাম্বার। তো ওই আইপি যেই নেম, হিউম্যান রিডেবল নেমটাকে আইপিতে কনভার্ট করে। এটা কিভাবে কনভার্ট করে? হ্যাঁ, ইউ টাইপ আ ওয়েবসাইট, হ্যাঁ, এক্সাম্পল www.google.com, ব্রাউজার আস্ক ডিএনএস রিজলভার, ডিএনএস রিজলভারে ব্রাউজার আস্ক করে, হ্যাঁ, ইউজুয়ালি প্রোভাইড বাই আইএসপি অর গুগল ডিএনএস থেকে দেওয়া থাকে। যদি হয় যে ইফ অ্যান্সার ইজ ইন দ্য ক্যাশ, যদি ক্যাশের মধ্যে থাকে এই আইপি যেটা সার্চ করা হলো, এটা যদি আইপিটা থাকে, ইমিডিয়েটলি দিয়ে দেয়। আর যদি না থাকে, তাহলে নেক্সট প্রসেস, আরো প্রসেস চালায়। ডিএনএস রিজলভার আস্ক রুট ডিএনএস সার্ভার, রুট ডিএনএস সার্ভারে ডিএনএস রিজলভার আস্ক করে, হ্যাঁ, রুট সার্ভার নোজ অল টপ লেভেল ডোমেইনস, রুট সার্ভারের সকল টপ লেভেল ডোমেইনগুলো আছে, হ্যাঁ, তারপর রুট সার্ভার চেক করে ডিএনএস রিজলভার আস্ক .com TLD সার্ভার, DNS resolver .com TLD সার্ভারে আস্ক করে TDS সার্ভার ম্যানেজেস অল ডোমেইন আন্ডার .com। এই TLD যে সার্ভার থাকে, এই .com এর যে ডোমেইনগুলো আছে, এই TLD সার্ভার সব ম্যানেজ করে। তো সে জানে যে কোথায় আছে, হ্যাঁ। DNS resolver আস্ক অথরিটেটিভ DNS সার্ভার, যে অথরিটেটিভ DNS সার্ভার আছে, সেখানে আস্ক করে দিস সার্ভার ইজ কন্ট্রোল বাই দি ওয়েবসাইট ওনার গুগল, এটা গুগল দ্বারা হয়, হ্যাঁ। authoritative server has the actual IP address of google.com। এই authoritative সার্ভারের কাছে যে google.com এর যে IP অ্যাড্রেস যেটা প্রয়োজন, ওইটা থাকে। তো কি করে? authoritative সার্ভার প্রোভাইড করে DNS রিসলভারকে, পরে প্রোভাইড করে। এই DNS রিসলভার আবার আমার হচ্ছে ব্রাউজারের কাছে আবার এই নিয়ে আসে, যে google.com লিখলাম, ওটা আবার ব্রাউজারকে দেয়। তো ব্রাউজার আবার ওই আইপিটা ইউজ করে পরে কানেক্টেড করতে পারে। তাহলে ডিএনএস কি করে? ডিএনএস যে হিউম্যান রিডেবল যেই নেমটা থাকে, ওইটাকে আইপিতে কনভার্ট করে। ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসটা কি? ইমেজিন ইউ আর ইন আ সিটি, আইপি অ্যাড্রেস ইজ ইউর হাউস অ্যাড্রেস, দিস টেলস পিপল হোয়ার ইউ আর। আইপি অ্যাড্রেসটা কি? ধরি যে আইপি অ্যাড্রেস হচ্ছে বাসার নাম্বার, যেটা বলে যে বাসাটা কোথায়। ম্যাক অ্যাড্রেস ইজ ইউর ফিঙ্গারপ্রিন্ট অর ন্যাশনাল আইডি, দিস টেলস
হু ইউ আর। ম্যাক অ্যাড্রেসটা কি? ম্যাক অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে যে ডিভাইস কোনটা। আইপি অ্যাড্রেস কি করে যে লোকেশন কোনটা, কোথায় আছে ওইটা জানায়। আর ম্যাক অ্যাড্রেস কি করে যে লোকেশন স্পেসিফিক্যালি ডিভাইস কোনটা ওইটা আইডেন্টিফাই করে। When your router sends internal data, it uses IP to find the device location. IP অ্যাড্রেস দ্বারা ডিভাইসের লোকেশন ট্র্যাক করা হয়, আর ম্যাক অ্যাড্রেস দ্বারা আইডেন্টিফাই করা হয় যে এক্স্যাক্টলি ডিভাইস কোনটা। NAT বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। NAT allows many devices in your home or office to share one public internet IP address. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার যেই বাড়িতে যে ডিভাইসেসগুলো থাকে তার মধ্যে প্রাইভেট আইপি থাকে। এখন আমাদের ইন্টারনেটে কানেক্টেড হতে হয়, এই প্রাইভেট আইপি দ্বারা ইন্টারনেটে কানেক্টেড হওয়া যায় না, কিন্তু আইএসপি আমাকে একটা পাবলিক আইপি দেয়। এই পাবলিক আইপি ইউজ করে আমি ইন্টারনেটে কানেক্টেড হতে পারি। নেট কি করে? নেট যে এই প্রাইভেট আইপিগুলো আছে যখন ইন্টারনেটে কানেক্ট হওয়ার বিষয় থাকে তখন হচ্ছে এই প্রাইভেট আইপিগুলোকে পাবলিক আইপিতে কনভার্ট করে দেয়। এই কনভার্ট করার ফলে ওই পাবলিক আইপি ইউজ করে একটা পাবলিক আইপি ইউজ করেই এই বিভিন্ন প্রাইভেট আইপির জন্য আমি ইন্টারনেটে কানেক্টেড হতে পারি। What NAT does is translate your device private IPs into public IPs so that all devices can access the internet using one public IP. How an IP address work? Step by step. একটা IP address কিভাবে কাজ করে? হ্যাঁ, you type a website name যেমন google.com, টাইপ করলাম ব্রাউজারে, your device ask DNS for the website IP address। এবার হচ্ছে ডিভাইস হচ্ছে ডিএনএস কে জিজ্ঞেস করতেছে এই আইপিটার সম্পর্কে, যে সে আইপিটা চিনে কিনা। ডিএনএস কি করবে? ডিএনএস হচ্ছে কনভার্ট করে এই নেমটাকে আইপিতে। ডিএনএস রিটার্ন দা আইপি অ্যাড্রেস, যদি পায় তাহলে, যদি থাকে সরাসরি রিটার্ন করে, আর যদি না থাকে তাহলে ডিএনএস এর জন্য আইপি পাওয়ার জন্য যে প্রসেস আছে ওই প্রসেসটা চালায়, তারপর কি করে আবার ডিভাইসে রিটার্ন করে। ইউর ডিভাইস ক্রিয়েটস ডেটা প্যাকেটস। ডেটা প্যাকেটস এর মধ্যে দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে সোর্স আইপি, একটা হচ্ছে ডেস্টিনেশন আইপি। যেটা কি করে, ইউর আইপি অ্যাড্রেস, সোর্স হচ্ছে আইপি আমার যে ডিভাইসের আইপি, ওইটা একটা প্যাকেট ক্রিয়েট করে, আর হচ্ছে ওয়েবসাইট সার্ভারের আইপি, ওয়েবসাইটটা যে সার্ভারের ওই সার্ভারের আইপির একটা প্যাকেট ক্রিয়েট করে। হ্যাঁ, ইউর ডিভাইস সেন্ডস দি প্যাকেট টু ইউর রাউটার। এবার যে প্যাকেটগুলো ক্রিয়েট করলো, এই প্যাকেটগুলো আমার যে রাউটারের সাথে আমি কানেক্টেড ওই রাউটারে পাঠাই। ইউর রাউটার ইউজেস নেট। এবার যে ডিভাইস থেকে পাঠাইলাম ওই ডিভাইসের আইপিটা তো হচ্ছে পাবলিক আইপি না, এটা হচ্ছে প্রাইভেট আইপি। তো নেট কি করে? নেট হচ্ছে এটাকে ট্রান্সলেট করে পাবলিক আইপিতে কানেক্ট করে দেয়। ইউর আইএসপি রিসিভ দ্য প্যাকেটস। এবার কি করে? আইএসপি যে ইন্টারনেট প্রোভাইডার আছে তারা এই প্যাকেটসগুলো পায়। রাউটার অন দ্য ইন্টারনেট ফরওয়ার্ডস দ্য প্যাকেটস। এবার যে আইএসপি আছে, আইএসপি কি করে? হচ্ছে প্যাকেটসগুলো ফরওয়ার্ড করে। দ্য ওয়েবসাইট সার্ভার রিসিভ দ্য রিকোয়েস্ট। এবার হচ্ছে যে ফরওয়ার্ড করলো, এবার হচ্ছে যে ডেস্টিনেশন ওয়েবসাইট সার্ভার আছে তারা রিসিভ করে। দ্য সার্ভার সেন্ডস রেসপন্স ব্যাক। এবার যে সার্ভার আছে যে ওয়েবসাইটে তারা রেসপন্স ব্যাক করে। ইউর রাউটার রিসিভ দ্য রেসপন্স। এবার যেই রেসপন্স দেয় এটা আবার রাউটার ক্যাশ করে, এই রাউটার পরে আবার যে আমার যে ডিভাইস আছে এই ডিভাইসে আবার পাঠায়, তারপর হচ্ছে আমি ওয়েবসাইটটা দেখতে পারি।